এই সন্ধ্যায় হালকা বাতাস আর তোমার গাওয়া গান জাস্ট জমে গেল। তবে গানটা কোনো স্পেশাল মানুষটার জন্য গাইলে? চাপা গলায় কথাটা বলে উঠলেন আহান। আমি ছটপট করে উত্তর দিতে গেলাম, কে আবার আয়া? পুরো নামটা বলার আগেই মুখটা বন্ধ হয়ে গেল আমার। আয়াসের নামটা কেন বলতে যাচ্ছিলাম আমি? আমার স্তম্ভতা দেখে আহান বললেন, থেমে গেলে যে পুরো নামটা না বলে? না, কারোর জন্য গান করিনি আমি। আপনি জাস্ট শুনতে চাইলেন তাই। আমার কথায় আহান হাসলেন। ধীর পায়ে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আমার আমেরিকা আসার কারণ তো জেনে গেছ। এখন বলো তো তোমার এখানে আসার কারণ কি? কেন এসেছ? এনি স্পেশাল রিজন? না, কোনো স্পেশাল রিজন নেই। আমি তো ব্যাস এমনি পড়াশোনার জন্য এসেছি। অনেকেই তো এসে থাকে না পড়াশোনার জন্য। থতমত খেয়ে আমার কথায় ভ্রু নাচিয়ে চোখ ছোট ছোট করে তাকালেন আহান। তারপর আমার দিকে খানিকটা হেলে বললেন, রিয়েলি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি কারো কাছ থেকে পালিয়ে এসেছ, কারো ভালোবাসা থেকে পালিয়ে এসেছ। আহানের কথা শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। উনি নিজের ভাবনা দ্বারা কথাগুলো বললেও তার প্রত্যেকটা কথাগুলো সত্যি। আমি কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলাম, মোটেও তেমন না। আপনার যেটা মনে হবে সেটাই ঘটতে হবে তার কোনো মানে আছে নাকি? দেখি সরুন, আমি আমার ঘরে যাব। আমার কথায় আহান একটা প্রসারিত হাসি দিলেন। আমি উনার পাশ কাটিয়ে দ্রুত বড় বড় ধাপ ফেলে সিঁড়ির দিকে গেলাম। উনি আমার পিছন পিছন হাঁটতে লাগলেন আর শীষ বাজাতে লাগলেন। আমি উনাকে এড়িয়ে যেতে দ্রুত সিঁড়ি নিয়ে নামতে লাগলাম। কিন্তু আহানও কম যান না। আরও বড় বড় ধাপ ফেলে আমাকে ডিঙিয়ে গেলেন উনি। আমি আহানের দিকে চোখ গরম করে তাকালাম। হঠাৎই উনি চোখ টিপ মেরে দিলেন। আমার চোখ নিমিষেই বড় বড় হয়ে গেল। আমি সিঁড়ির দিকে খেয়াল না করাই হুট করে সিঁড়ির সাইডে পা দিয়ে ফেললাম আর সাথে সাথে পা পিছলে গেল। টাল সামলাতে না পেরে আমি গিয়ে পড়লাম আহানের ওপর। উনি আমাকে ধরে ফেললেও নিজে টাল সামলাতে পারলেন না। আমাকে নিয়ে সিঁড়িতে গড়িয়ে পড়তে লাগলেন। সেই সময় আমাকে নিজের সাথে জাপটে ধরলেন উনি, যাতে আমি কোনো ব্যথা না পাই। গড়তে গড়তে নিচে পড়ে গেলাম আমরা। তবুও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে থাকলেন আহান। আমি ফ্লোরে হাত দিয়ে উঠার চেষ্টা করলে উনার দিকে চোখ যেতেই থমকে গেলাম। উনি উনার চোখজোড়া দিয়ে আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। আমিও যেন লোকটার এই চোখজোড়ার গভীরতায় পড়ে যাচ্ছি। তার চোখজোড়ায় যেন এক গভীর সমুদ্র রয়েছে, তার মাঝে যেন আমি ভাসছি। কিছু তো আছে লোকটার চোখজোড়ায়। কোনো চিরচেনা লোকটার সংকেত দিচ্ছে যেন। কারো গলায় ধ্যান ভাঙল আমাদের। চমকে উঠলাম আমরা। ওপর দিকে তাকিয়ে দেখি একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। অস্থির গলায় সার্ভেন্ট বলল, ঠিক আছেন আপনারা? আমি উঠতে সাহায্য করছি। আমি আর আহান উনার কথায় মাথা নাড়ায়। আহান লোকটার হাত ধরে উঠে দাঁড়ায়। অতঃপর আমার দিকে উনি হাত বাড়াতে গেলেই আহান ইশারায় তাকে চলে যেতে বলেন। লোকটি মাথা নাড়িয়ে চলে গেলেন। আমি ঠোঁট উল্টিয়ে আহানকে মন ভরে গালি দিতে দিতে উঠতে লাগলাম। আহান নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি মুখ ফুলিয়ে উনার হাত ধরে উঠে দাঁড়ালাম। উঠে সোজা দাঁড়াতেই আহানের দিকে তাকিয়ে খেয়াল করলাম উনার কপালে লেগে কেটে গিয়েছে। হালকা রক্তও বেরিয়েছে। ব্যাপারটা দেখে বেশ খারাপ লাগল।
আমাকে বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পেলেন। উনি আমার দিকে তাকিয়ে মলিন হেসে যেতে নিলে আমি উনাকে আটকাতে হাত ধরে বসলাম। উনি ঘাড় ঘুরিয়ে তাকালেন হাতে দিকে। সাথে সাথে লজ্জায় হাতটা ছেড়ে দিলাম। আজকাল যেন বড্ড খামখেয়ালি হয়ে উঠেছি আমি। কখন কি করে বসছি কিছু খেয়াল থাকছে না আমার। না জানি আহান আমার সম্বন্ধে কি ভাবছেন। মাথা নিচু করে বললাম, আপনার কপাল কেটে গেছে। উনি উপর দিকে তাকিয়ে কপালে হাত দিতেই চোখমুখ জড়িয়ে তুলে বললেন, ও হ্যাঁ একটু লেগেছে। সিঁড়ির সাথে হয়তো তখন লেগেছিল। নো প্রবলেম, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউরসেলফ। ওকে? হাত নাড়িয়ে, আগে বলুন তো ফার্স্ট এইড বক্স কোথায় আছে? কোমরে হাত দিয়ে রাগী গলায় বললাম আমি। ওটা তো আমার ঘরে আছে, ড্রয়ারের মধ্যে। ঠিক আছে একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, কোথাও যাবেন না কিন্তু। এই বলে কিছুটা দৌড়ে উনার ঘরের দিকে চললাম আমি। পেছনে থেকে আহান জোরে জোরে বলতে থাকলেন, নো নিড, আমি একা পারব। আনিশা। আমি উনার কথাতে মোটেও পাত্তা দিলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আহানের ঘরে গিয়ে আশেপাশে দেখালাম। তারপর ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার খুলতেই ফার্স্ট এইড বক্স দেখে যেন আপনা আপনি বিশ্বজয়ের হাসি হেসে উঠলাম। দেরি না করে বক্স নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখি আহান এক হাত দিয়ে কপালের কাটা জায়গাটা হাত দিয়ে ধরে আছেন। আর উনার চোখমুখ যেন বলে দিচ্ছে উনি কতটা যন্ত্রণা পাচ্ছেন। আমি দ্রুত উনার কাছে এগিয়ে যেতেই চোখমুখ স্বাভাবিক করে তুললেন উনি। আমি ভার গলায় বললাম, ব্যথা লুকাতে নেই। আর মনের ব্যথা? সেটা যে এতদিন লুকিয়ে চলেছি। আহানের এমন উদ্ভট কথা বিস্মিত চোখে তাকালাম উনি থতমত খেয়ে বললেন, আমার হবু বউ আমায় ভুল বুঝে চলে এসেছে, তার জন্য বলছিলাম। আমি চোখ নামিয়ে উনার হাত টেনে নিয়ে গিয়ে সোফায় বসালাম। তারপর হাতে তুলো নিয়ে উনার কপালে থাকা রক্তগুলো ঠিক করে মুছে দিতে লাগলাম। তুলো ডাস্টবিনে ফেলে দিয়ে হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে উনার উদ্দেশ্যে বললাম, আমাকে আঘাত থেকে বাঁচাতে গিয়ে নিজেকে আঘাত লাগলো, এটা কি ঠিক বলুন? আমার কথার প্রত্যুত্তরে আহানের কোনো জবাব পেলাম না। তাই উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আবার আমার নির্লজ্জ চোখজোড়া যেন আহানের চোখজোড়ার দিকে চলে গেল। অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছেন উনি। কিন্তু কেন? হয়তো কেন এর উত্তরটা আমার কাছে নেই। শুধু আমার কাছে কেন, কারোর কাছেই হয়তো নেই আহান বাদে। আমি কথা না বাড়িয়ে উনার কপালে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে মিনমিনে গলায় বললাম, হয়ে গেছে। আমার কথায় হকচকিয়ে উঠলেন আহান। ঠিক আছে, তোমায় বলেছিলাম আমি একাই পারব, তুমি শুনলে না। আমার জন্য আঘাত পেলেন, আমাকেই তো ঠিক করতে হবে, তাই না? আমার কথায় উনি মাথা ঝুঁকিয়ে নিজের সম্মতি জানালেন। আমি আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে অভিষেক। কারো অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিনিট পাঁচেক পর এক মেয়েলি কণ্ঠে পিছন ফিরে তাকায় সে। দরজার কাছে আহানিতা দাঁড়িয়ে আছে। আহানিতা ভিতরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে ওঠে, হোয়াট হ্যাপেন্ড ভাইয়া? হঠাৎ আমায় ডাকলে তোমার ঘরে? অভিষেক শান্ত গলায় বলল, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো না। তুই জানিস আয়াস আমেরিকায় আছে? ভ্রু কুচকে আহানিতা মুখ বাঁকিয়ে বলল, হুমম জানি। এটাও জানি আহান কেন এখানে এসেছে। ওই আনিশা, তুই যাকে পছন্দ করেছিলি সেই মেয়ের জন্য এসেছে। ওই মেয়েটাকে পেলে না আমি।
বাকিটা বলার আগেই থামিয়ে দিল অভিষেক। কড়া গলায় বলে উঠল, স্টপ। তুই কি জানিস আয়াস কোথায় থাকছে এখানে? আহানিতা রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, না ভাইয়া, জানলে তো এখনই চলে যেতাম। দেখিয়ে দিতাম আহানকে যে আমি ওই মেয়েটার থেকে দ্বিগুণ নানা 10 গুণ সুন্দরী। আমার সৌন্দর্য দেখে এমনি ছেলেরা গলে পড়ে, আর আহান কি জিনিস? চুল নাড়িয়ে অভিষেক কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা আয়াস কোথায় থাকছে তার খোঁজ আমি তোকে দেব। আর একটা কথা আয়াস, তোর আর আনিশা আমার মনে থাকবে? আহানিতা ভাব দেখিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, তুমি যখন এত করে ওই আনিশাকে আমার ভাবি রূপে দেখতে চাইছ তখন মেনে নিলাম। চোখমুখ শক্ত করে জাস্ট একবার আহানের খোঁজ দাও, আমি তো আহানের মন জয় করেই ছাড়ব। দ্যাটস মাই সিস্টার। আহানিতার মাথায় হাত দিয়ে আহামিতা আর অভিষেক দুজনে কিছুক্ষণ হাসাহাসি করার পর আহানিতা অভিষেকের ঘর থেকে বেরিয়ে গেল। অভিষেক টেবিলে থাকা কাচের গ্লাস হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে গ্লাসটার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু তো তোমার মধ্যে আনিশা, যা স্বয়ং আয়াস রায়হান আহানকেও তোমার দিকে টেনেছে। কিন্তু সে তোমায় পাবে না, আমি পাব তোমায়, সেটা যেভাবেই হক। সকালে ইউনিভার্সিটির করিডোর ধরে আনমনা হয়ে হেঁটে চলেছি আমি। উদ্দেশ্য লাইব্রেরি থেকে সব বই কালেক্ট করা। তবে মাথায় চলছে অন্য কিছু। আহান আজও এক অদ্ভুত আচরণ করেছেন। কেন যেন এই ইউনিভার্সিটিতে আমায় আসতে দিতে চান না উনি। কিন্তু এর কারণ কি? এত ভেবেও কোনো কারণ খুঁজে পেলাম না। তাই ভাবনাচিন্তা বাদ দিয়ে লাইব্রেরি গিয়ে ঢুকলাম। সেখানকার লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করতেই উনি আমায় দেখিয়ে দিলেন কোন দিকে বইগুলো আছে। আমি উনাকে থ্যাঙ্কস জানিয়ে উনার বলা অনুযায়ী বাম দিকের 3 নম্বর সেলফের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে সব বই কালেক্ট করে নিলাম। হাত ভর্তি বই হয়ে গেল। এত মোটা বইয়ের ভারে দম বন্ধ হয়ে যাওয়ার পরিক্রম আমার। সামনে ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। তবুও ধীরে পা ফেলে হাঁটতে লাগলাম আমি। কয়েক ধাপ ফেলে এগোতেই কারো সাথে ধাক্কা খেয়ে আমার কালেক্ট করা সব বইগুলো ফ্লোরে লুটোপুটি খেতে শুরু করল। সাথে আমার সাথে যার ধাক্কা লেগেছে সেই মেয়েটাও ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। আমি ঢপ গিলে হাঁটু গ্যারে বসে মাথা হেলে মেয়েটার দিকে দেখার চেষ্টা করে বললাম, I am so sorry I couldn't see you because I had so many books in my hand so I didn't get to see you. আমার কথায় মেয়েটি তার থেকে খানিকটা দূরে থাকা চশমা চোখে পড়ে পিছন ঘুরে তাকায়। সাথে সাথে আমি চোখ বড় বড় করে বলে উঠি, তারিন, আনিশা। আমি দেরি না করে তারিনকে টেনে তুলি। তারপর দুজনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ি। আমি হাসি মুখে বলি, সিরিয়াসলি, তোমার সাথে আবার দেখা হবে কখনো ভাবতেও পারিনি। সেদিন তোমার নম্বরটা নিতে মনে ছিল না। তারিন অভিমানী গলায় বলে উঠল, আমাকে একা ফেলে বেরিয়ে গিয়েছিলে ভিড়ের মাঝে। তোমায় পড়ে কত খুঁজলাম পেলাম না। এখন তো পেয়েছি। যাক, আমেরিকা এসে এই একটা লাভ তো হলো। তারিন খানিকটা হাসল। আমি হেলে গিয়ে বইগুলো তুলতে লাগলাম। তারিনও বইগুলো তুলতে সাহায্য করল। তারপর দুজন একসাথে গল্প করতে করতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেলাম। কথার মাঝে জানতে পারলাম যে তারিন এখানে পড়াশোনার জন্য এসেছে। ওর অনেক দিনের শখ ছিল এইখানে পড়ার। আর ও আমার ক্লাসেরই, অর্থাৎ আমার সাথেই। যাক, অন্তত একজন পরিচিত মানুষকে তো পাওয়া গেল। ক্লাস শুরু হয়েছে। এখানে অনেক দেশের স্টুডেন্টরা আসে পড়তে।
তাই আমাদের ক্লাসরুমটা আলাদা। পড়াশোনার মাঝে টুকটাক গল্প করে চলেছি আমি আর তারিন। কথার মাঝে হঠাৎই তারিন বলে উঠল, আচ্ছা, সবার জীবনেই তো প্রেম ভালোবাসা আসে, তাই না? সবার মনের মাঝে একটা ভালো লাগার মানুষ থাকে। তোমার নেই? তারিনের কথা শুনে আমার মনের মাঝে ঘুমিয়ে থাকা সেই অদ্ভুত অনুভূতি জেগে উঠল। হৃৎপিণ্ড কেঁপে চলেছে বারবার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হল। তারিন ধাক্কা দিয়ে দুষ্টুমি করে বলল, কি রে, চুপ হয়ে গেলে যে? মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি আনমনে বললাম, জানি না আমার মনের মাঝে কি আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, আছে একজন। কিন্তু সে যে বড় রহস্যময়, রাগী, বদমেজাজি, এক প্রকার পাগল বলা চলে। উনি আমার সাথে যা যা করেছেন তাকে অত্যাচার ছাড়া অন্য কোনো নামকরণ করতে পারছি না আমি। তবে কেন জানি না মনে হয় উনার অত্যাচার মাঝেও গভীর ভালোবাসা লুকিয়ে থাকে যা আমি দেখতে পাইনি। কিন্তু তার থেকে যখন পালিয়ে এলাম তখন যেন উনার প্রতি সকল অনুভূতিগুলো কড়া নাড়িয়ে উঠল। আর একটা কথা, ওই লোকটার মতোই আরেকজনকে পেয়েছি আমি, যার মাঝেও একই অনুভূতি খুঁজে পাই। আয়াসের চোখের গভীরতায় যেমন ডুব দিতে ইচ্ছে করত তেমনি আহানের চোখের গভীরতায় ডুব দিতে ইচ্ছে করে। এই অনুভূতিকে আমি কি বলবো তারিন? তারিন আমাকে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, ওহো, সাইকো লাভার তোমার হুমম। যাই হোক, তোমার মনেও প্রেমের ঘণ্টা বাজছে। আর কি যেন বললে? আয়াস আহান? হতেও তো পারে আয়াসী আহান, যে তোমার খবর পেয়ে এখানে ছুটে এসে তোমাকে নতুনভাবে ভালোবাসছে। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা একদমই নয়। ওদের মধ্যে অনেক পার্থক্য আছে। আর আহানের তো হবু বউ আছে। আহান আর যেই হক না কেন আয়াস হতে পারে না। আচ্ছা, আমার গল্প তো অনেক শুনলে, এবার বলো তো তোমার জীবনে এমন কেউ নেই? আমার কথায় মুখটা লাল হয়ে গেল তারিনের। মিনমিন করে বলে উঠল, হুমম আছে। এই ইউনিভার্সিটির প্রফেসর উনি। প্রায় 20 দিন ধরে উনার জন্য ভালো লাগা ফিল করছি আমি। আচ্ছা আচ্ছা, কে সে? নামটা বলো, আমিও একটু শুনি। শুনবে কেন? এর পরেই উনার ক্লাস। আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে। অবশেষে প্রথম ক্লাস শেষ হল। দ্বিতীয় ক্লাসের জন্য টিচার এলেন কিছুক্ষণের মাঝেই। তারিন লজ্জামাখা মুখ দিয়ে বলে উঠল, উইয়ে দেখো, উনি আমার ভালো লাগার মানুষ। টিচারকে দেখতে খুব উৎসুক হয়ে দরজার দিকে তাকালাম আমি। দরজা দিয়ে টিচার ঢুকলেন। সাথে সাথে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। কাপা কাপা গলায় বললাম, অভিষেক। হ্যাঁ, অভিষেক স্যার। উনাকে আমার অনেক ভালো লাগে। আমি ফিল করছি উনাকে ভালোবেসে ফেলেছি। তারিন সরু গলায় কথাগুলো বলল। আমি ওর কথা শুনে শকট হয়ে গেলাম। তারিন অভিষেককে পছন্দ করে, কিন্তু অভিষেক যে আমার সাথে কাল যেমন ব্যবহার করল তাতে ওর ব্যাপারে আমি বেজায় অসন্তুষ্ট। তারিন জিজ্ঞেসু গলায় বলল, কি হলো, পছন্দ হয়নি? আমি শুকনো হাসি দিয়ে বললাম, না না, হয়েছে, পছন্দ হয়েছে। আমার কথায় মুচকি হাসল তারিন। পুরো ক্লাস অস্বস্তিতে ভুগলাম আমি। কারণটা হচ্ছে অভিষেক আমার দিকে মাঝে মাঝেই তাকিয়েছিলেন। এদিকে তারিনের মনে হচ্ছে অভিষেক ওর দিকে তাকিয়েছিল। ব্যাপারটা নিয়ে মাথা খারাপ করে দিয়েছে মেয়েটা। কিন্তু আমি তো জানি অভিষেক কি চায়।
পুরো ক্লাস অভিষেক আনিশাকে পর্যবেক্ষণ করছিল। তারিনের সাথে ওর কথাবার্তা দেখে মনে হলো আনিশা আর তারিন একে অপরকে চেনে। ব্যাপারটা খানিকটা ভাবতেই ক্লাস শেষ হয়ে গেল। পরিষ্কারভাবে জানার জন্য অভিষেক তারিনের উদ্দেশ্যে বলে উঠল, মিস তারিন, একটু বাইরে এসো আমার সাথে, ইম্পর্ট্যান্ট কথা আছে। কথাটা বলে হনহন করে বেরিয়ে গেল অভিষেক। তারিনও পিছে পিছে খুশি খুশি হয়ে বেরিয়ে গেল। তোমার সাথে যে মেয়েটা বসেছিল তাকে তুমি চেনো তারিন? তারিনের দিকে প্রশ্ন ছুড়ে মারল অভিষেক। তারিন মাথা নিচু করে বলল, জি, ও আনিশা, আমার অনেক ভালো ফ্রেন্ড, বাংলাদেশ থেকে এসেছে। তুমি আর আনিশা অনেক ভালো বন্ধু তাই না? তারিন মাথা নাড়াল। অভিষেক বাঁকা হেসে বলল, ওকে গো। তারিন গুটি গুটি পায়ে ক্লাসরুমে চলে গেল। অভিষেক রহস্যময় হেসে বলে উঠল, দুজনে খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের সুযোগটা নিয়েই আমি আনিশাকে বিয়ে করব। ওকে আমার কাছে টানব। তারিনই হবে আমার সাথে আনিশার মিল করিয়ে দেওয়ার চাবিকাঠি। বাড়িতে এসে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে অভিষেকের কথা ভাবছি আমি। আসলে কি চায় সে? হঠাৎই তারিনকে ডেকে আমার কথা জিজ্ঞেস করল। ওর উদ্দেশ্য কি? এসব ভাবতে ভাবতে মাথা যেন ব্যথায় টনটন করতে লাগল। তাই ভাবনা বাদ দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। আমার বিশ্রামের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বসল ফোনের রিংটোন। হাতে ভর দিয়ে অল্প উঁচু হয়ে ফোনের দিকে তাকালাম। বিরক্তির শব্দ করে ফোন হাতে নিয়ে উপুর হয়ে শুয়ে ফোন রিসিভ করে কানে ধরলাম। ওপাশ থেকে একটা নেকা কান্নার সুর ভেসে আসতেই আমার বিরক্তি যেন আরও প্রসারিত হল। সাবিপু, তুই আমাকে আমেরিকা নিয়ে গেলি না। মনে থাকবে, প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি রুষার নেকা মার্কা কণ্ঠ শুনে ধমক দিয়ে বলে উঠলাম, শাট আপ। এসব ডাফার মার্কা কথাবার্তা বাদ দে। মেজাজ এমনি খারাপ হয়ে আছে কেন? কেন আয়াস জিজু কিস করে টরে দিয়েছে নাকি? আমি রেগেমেগে কিছু একটা বলতে যাব তার আগেই মনে হলো রুষা এটা কার নাম বলল। আয়াসের নাম ও কি করে জানল? আমি হম্বিতম্বি করে বললাম, রুষা, তুই একটু আগে কার নাম বললি আবার বলতো? কে কিস করে দিয়েছে? আমার প্রশ্ন শুনে যেন নিমিষেই ভ্যাবাচেকা খেয়ে গেল রুষা। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলাম। আর জোরে বললাম, কি হলো বল, কার নাম বললি একটু আগে? ওপাশ থেকে রুষা আমতা আমতা করে বলল, কারো নাম না তো। আমি তো বলেছিলাম যে জিজু কিস করে দিয়েছে নাকি। না, তুই কারো নাম তো নিশ্চয় বলেছিস। আয়াসের নাম বলেছিস তুই। সত্যি করে বল। সাবিপু, কি যে বলিস না। আমি ওই আয়াস নাকি ফায়াস কোথাকার কে? ওর নাম কেন বলবো? তোর কানে প্রবলেম হয়েছে, ডক্টর দেখা। আমি রাখছি। এই বলেই ওপাশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব কল কেটে দিল রুষা। এদিকে আমি হাত হয়ে বসে রইলাম। আসলেই কি আমি ভুল শুনেছি, নাকি কিছু লুকাতে চাইছে রুষা? দেখতে দেখতে কেটে যায় প্রায় 7 দিন। এই 7 দিনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবথেকে বড় পরিবর্তনটা হলো অভিষেকের। অভিষেক আর তারিনকে এখন মাঝে মাঝেই একসাথে দেখা যায়। দুজনে একসাথে কথা বলে হেসে হেসে। অভিষেকের ক্লাস শেষ হলে তারিনকে তার কেবিনে আলাদা ডাকে। আমার দিকে যেন ভুলেও তাকায় না অভিষেক। পুরো ক্লাস ছেয়ে গেছে তারিন আর অভিষেকের ব্যাপারটা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে কেমন জানি গোলমেলে লাগছে আমার।
যেন মনে হচ্ছে তারিনের প্রতি অভিষেকের ব্যবহারগুলো শুধুমাত্র লোক দেখানো। অন্যদিকে আহান যেন দিন দিন অন্যরকম হয়ে উঠছে। মাঝে মাঝেই আহানের মাঝে আমি যেন আয়াসকে দেখতে পাচ্ছি। কখনো কখনো আহানের রাগে চোখ লাল হয়ে যাওয়া, আহানের হাসি, আহানের আমার প্রতি জোর খাটানো সব আয়াসের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা আমার কাছে বেজায় ঘোলাটে থেকে গেছে। ঘটনাগুলো যতই কাকতালীয় মনে করছি ততই যেন স্পষ্টভাবে আয়াসের কথা ফুটিয়ে তুলছে। সবকিছু মিলিয়ে সব পর্যবেক্ষণ করতে করতে পুরো এলোমেলো হয়ে গিয়েছি আমি। বসে বসে ক্লাস করছি আমি আর তারিন মিলে। আমি ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও তারিন মেয়েটা মোটেও আমায় মনোযোগ দিতে দিচ্ছে না। অভিষেককে যেন চোখ দিয়েই সে গিলে ফেলছে আর তার গুণগান আমার কানে সামনে গেয়ে চলেছে। তাকে কিছু বলতেও পারছি না আমি, চুপচাপ শুনে চলেছি। তবে এই কদিনে তারিন আর আমার সম্পর্ক তুমি থেকে তুইতে এসেছে। জানিস, আমার মনে হয় অভিষেক স্যারও আমায় পছন্দ করেন। গতকালকে আমার ফেভারিট ডার্ক চকলেট গিফট দিয়েছেন উনি আমায়। তোর কি মনে হয় স্যার আমায় পছন্দ করেন? খুশিতে গদগদ হয়ে কথাগুলো বলল তারিন। আমি তার প্রত্যুত্তরে বললাম, হুমম। সত্যি বলছিস? আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে, হুমম। তাহলে কি বলিস? আর দেরি না করে স্যারকে নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত আমার, কি বলিস? এত হ্যান্ডসাম উনি, অন্য কেউ উনাকে পটিয়ে ফেলে তো। ঠোঁট উল্টিয়ে আমি খাতায় নোট করতে করতে ব্যস্ত সুরে একই শব্দ উচ্চারণ করলাম, হুমম। আমার কথায় তারিন আমাকে হালকা ধাক্কা দিতেই ভ্যাবাচেকা খেয়ে তারিনের দিকে তাকালাম আমি। তারিন ঠোঁট উল্টিয়ে বলল, কি আনিশা, আমার কথা শুনছিস তুই? সেই তখন থেকে হুম হুম ছাড়া কিছুই বলছিস না। আমি গালে হাত দিয়ে গম্ভীর গলায় বললাম, হুমম, সব শুনেছি তো। তো কি বলিস? আজকে কি বলবো অভিষেক স্যারকে ভালোবাসার কথা? আমি মলিন মুখ করে বললাম, দেখ, কাকে ভালোবাসছিস সেটা আগে যাচাই করে নে। উনি তোর জন্য পারফেক্ট কিনা সেটা বুঝে নে। যা করবি ভেবেচিন্তে কর। তারিন মুখ বাঁকিয়ে বলল, অভিষেক আমার জন্য পারফেক্ট। আর অভিষেকও আমায় পছন্দ করেন। উনি খুব ভালো মানুষ। এতে ভাবনা চিন্তা করার কি আছে? আমি কিছু বলতে যাব তার আগেই বেল পড়ল। অভিষেকের ক্লাস শেষ হল। উনি তারিনের দিকে তাকালেন, তারপর ইশারা করে তার কাছে যেতে বললেন। তারিনও পিছু পিছু এক প্রকার দৌড়ে চলে গেল। আমি একা বসে রইলাম। সব ক্লাস শেষ। আমি আর তারিন ইউনিভার্সিটির গার্ডেন দিয়ে হাঁটছি। তারিন খুশি মনে বলল, জানিস অভিষেককে আমি মনের কথা বলার আগে উনি আমাকে মনের কথা বলে দিয়েছেন। আই এম সো হ্যাপি। আমি ওর কথায় খানিকটা হাসলাম কিন্তু কোনো উত্তর দিলাম না। মনে মনে একটাই কথা ভাবতে থাকলাম, আসলে কি অভিষেক সত্যিই তারিনকে ভালোবাসে? একটা ক্যাবে করে চলে গেল তারিন। আমি একটা দাঁড়িয়ে রইলাম আহানের অপেক্ষায়। আজ আহানের অফ ডে, তাই ফ্রি আছেন। আমায় নিতে আসবেন উনি। হালকা রোদ আর হালকা ঠান্ডা বাতাস, খুব একটা খারাপ লাগছে না। তবে মিনিট 10 দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে পা ব্যথা করতে শুরু করেছে। তাই মুখে বিরক্তিকর ছাপ জিনিসটা পড়েছে। মুহূর্তের মাঝেই খুব দ্রুত এসে একটা গাড়ি থামল। ধুলোবালি উড়াতে চোখ বন্ধ করলাম আমি। চোখ খুলে তাকিয়ে দেখলাম আহান এসেছেন। জানালার ওপর হাত রেখে চোখে সানগ্লাস পরে মিষ্টি হেসে গাড়িতে বসে আছেন উনি। আমিও উনার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আহান ইশারা করে আমায় গাড়ির দিকে আসতে বললেন। আমি মাথা নাড়িয়ে গাড়ির দিকে গুটি গুটি পায়ে চলতে থাকলাম।
হঠাৎই কারো সাথে ধাক্কা লাগলো আমার। আমার কাঁধ থেকে সাইড ব্যাগটা পড়ে গেল। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে থাকলাম। ধাক্কা দেওয়া ব্যক্তিটি পিছন ফিরতেই এক দফা চমক লাগল। অভিষেক মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে এক নজর তাকিয়ে অভিষেক দ্রুত গলায় বলে উঠল, সরি সরি, তাড়াহুড়োয় আমি একটুও খেয়াল করিনি। আমি শান্ত গলায় বললাম, ইটস ওকে। তারপর নিচে পড়ে থাকা ব্যাগ তুলতে যেতেই অভিষেক নিচু হয়ে বসে বললেন, আমি তুলে দিচ্ছি। কথাটা বলে ব্যাগ হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমি ব্যাগটা নিতে যাব সেই মুহূর্তেই আহান হনহন করে এগিয়ে এসে আমার হাতট ধরে টান দিয়ে উনার কাছে আনলেন। তারপর রাগ জর্জরিত গলায় বললেন, হোয়াট দ্য হেল? একে তো নিজেই ইচ্ছে করে ধাক্কা দিয়ে সরি বলা হচ্ছে, মতলব কি তোর? কথাটা বলে অভিষেকের হাত থেকে ব্যাগটা এক প্রকার কেড়ে নিয়ে আহান আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিল। এই মুহূর্তে হাত পা কাঁপছে আমার। যেন কয়েক সেকেন্ডের জন্য আমি আহান নয় আয়াসকে দেখলাম। সেই রাগ, সেই চোখ। অভিষেক উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আহানের দিকে তাকিয়ে এক ঝলক হাসি দিয়ে আহান ও আমাকে অবাক করে দিয়ে বললেন, আহান তুমি? অভিষেকের কথা শুনে যেন ভরকে গেলেন আহান। আমি ভ্রু কুঁচকে সন্দেহী গলায় বলে উঠলাম, আপনি আহানকে চেনেন? হ্যাঁ অবশ্যই, আমরা একই সাথে তো মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু আমি পারিনি, আহান পেরেছিল। কিছুক্ষণের মাঝে তো আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম, তাই না আহান? আর সব থেকে বড় কথা, আহান দেখতে আমার কাজিন আয়াসের মতো। তাই তো ওকে কাজিনই ভেবে বসেছিলাম। আহানের তো এসব ঘটনা মনে থাকার কথা, তাই না আহান? আহানের দিকে তাকিয়ে আহান যেন কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। অতঃপর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। অভিষেক হুট করেই আহানকে জড়িয়ে ধরল। আহান কয়েক ধাপ পিছিয়ে গেল। কানে কানে কি যেন বলাবলি করল দুজন, যা আমি শুনতে পেলাম না। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। আহানের চোখজোড়ায় রাগের রেশ এখনো কাটেনি, বরং কিছুক্ষণের মাঝেই চোখজোড়া অধিকতর লাল হয়ে গেল। অভিষেক আহানের থেকে দূরে সরে এসে বিদায় জানিয়ে হনহন করে চলে গেল। আহান হাত মুঠো করে দাঁড়িয়ে থাকলেন আর আমি ভ্যাবলাকান্ত হয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বানাতে ব্যস্ত। আমি আর কোনো রান্না পারি আর না পারি, কফি আর চা বানাতে বেশ ভালো পারি। তবে কফিটা নিজের জন্য নয়, আহান মহাশয়ের জন্য বানাচ্ছি। কফি বানানো শেষে কাপে ঢেলে নিয়ে চললাম আহানের ঘরের দিকে। কানে ফোন ধরে সমানে রেগে ফোঁস ফোঁস করছে আয়াস। ওপর পাশে আহান ওরফে আয়াসের বাবা সমানে আয়াসকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, দেখো আয়াস, আহানিতার সাথে তোমার বিয়ে হওয়াটা জরুরি। এতে আমাদের ফ্যামিলির বিজনেস জড়িয়ে আছে। তোমায় সেটা বুঝতে হবে। তুমি আমেরিকা এসেছ, অথচ আমাদের সাথে এসে থাকা তো দূরের কথা, একবার দেখা অবধি করনি। অন্য বাড়ি কিনে ফেলেছ থাকার জন্য। এসব করে আর কত অপমান করবে আমাদের? আহান বিরক্তির সুরে বলে উঠল, আহানিতাকে আমি বিয়ে করব না। সেটা তোমরা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। আর অপমানের কথা বলছ? সারা জীবন তোমাদের এই অপমান সহ্য করে যেতে হবে। আর আমার সাথে দেখা কি করবে তোমরা? অভিষেক তো আছে তোমাদের জন্য। আয়াস, আমার কথা ভালো করে শোনো। আমি আর তোমার মা তোমার খারাপ চাইছি না। আহানিতা ভালো মেয়ে, কত স্মার্ট, সুন্দর, তোমার জন্য পারফেক্ট। তুমি একবার আহানিতার দেখা করে দেখো, খারাপ লাগবে না তোমার। আনিশা নামক মেয়েটাকে বাদ দাও।
অভিষেক আনিশাকে পছন্দ করে। তুমি অভিষেকের সাথে না হয় আনিশাকে মিলিয়ে দাও। আয়াস রাগে কটমট করে বলে ওঠে। আনিশা কোনো বাজারের পণ্য নয় যে ওকে আমি আহানিতার বদলে অভিষেকের কাছে দিয়ে দেব। ও আমার লাইফের সবথেকে প্রিয়। আর এটা তুমি ভালো করেই জানো আমি আর আমার প্রিয় জিনিস কারো সাথে শেয়ার করি না। আর ওই ব্লাডি অভিষেককে তো আমি মেরাই ফেলব। আজ ও আমায় হুমকি দিয়েছে। আমার সামনে বলেছে আনিশা ওর হবে। শুধু আনিশা সামনে ছিল জন্য কিছু বলিনি। ওকে সাবধান হতে বলবে নয়তো ওর কপালের দুঃখ আছে। দাঁতে দাঁত চেপে আহানের রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই আহানকে দেখলাম উনি কারো কপালে দুঃখ আছে এমন কিছু একটা বলছেন ফোনে রেগে রেগে। আমি ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, কার কপালে দুঃখ আছে? আমার কথায় ভরকে গিয়ে আয়াস ফোনটা তড়িঘড়ি করে কেটে দিল। তারপর উনি বললেন, না কারো না। বিনা পারমিশনে কেন আমার রুমে ঢুকেছ? বিনা পারমিশনে কারো রুমে ঢুকতে নেই জানো না? চিৎকার দিয়ে আমি উনার কথায় অবাক হয়ে মলিন গলায় বললাম, সরি। কফির কাপ টেবিলে রেখে, আসলে আপনিই তো মানা করেছিলেন যে আপনার রুমে যখন ইচ্ছে তখন আসতে পারি। পারমিশন লাগবে না আমার। আমি যেন পারমিশন ছাড়া আপনার রুমে আসি? আর হবে না সরি। এই বলে বাইরের দিকে যেতেই আহান আমার হাত টেনে ধরে উনার কাছে নিয়ে আসলেন। উনার এক হাত আমার গালে স্লাইড করে শান্ত গলায় বললেন, আই এম সরি আনিশা। আসলে মাথা গরম ছিল তাই হুট করেই ওসব বলে ফেলেছি। প্লিজ ফরগিভ মি। উনার কথায় যেন আমার সব রাগ গলে পানি হয়ে গেল। লোকটার কথাতে কি এমন জাদু আছে? কেন উনার কথা ফেলতে পারি না আমি? আমার উত্তর না পেয়ে আহান আমায় ঝাঁকিয়ে বললেন, কি হলো? সরি একসেপ্ট করবে না বুঝি? আমি হেসে দিয়ে বললাম, সরি একসেপ্টেড। উইয়ে কফি এনেছি। গরম গরম আছে, ঠান্ডা হলে কিন্তু মোটেও ভালো লাগবে না। আহান আমার কথায় মুচকি হেসে ধপ করে চেয়ারে বসে পড়লেন। হাতে কফির কাপ নিয়ে হালকা ছিপ দিতেই মুখ জড়িয়ে বলে উঠলেন, কফি তো একদমই মিষ্টি হয়নি। কি কফি বানিয়েছ? আমি চোখ বড় বড় করে বললাম, আমি তো মিষ্টি দিয়েছিলাম। আমার তো মনে আছে। আহান আমায় কফির কাপ এগিয়ে দিয়ে বললেন, চেক করে দেখো। আমি ভ্রু কুঁচকে কফির কাপে ছিপ দিয়ে বললাম, মিষ্টি তো একদম ঠিক আছে। হুমম এবার ঠিক আছে। বাঁকা হেসে কাপটা নিয়ে এক গাল হাসলেন উনি। আমি আগামাথা কিছুই বুঝলাম না। তারপর উনি বললেন, তোমার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না আনিশা। কথাটা বলে হু হা করে হেসে দিল। আমি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকালে হাতে নিউজপেপার নিয়ে একমনে বসে আছে আয়াস। নিউজপেপারের দিকে চোখ থাকলেও তার মনে চলছে অন্য কিছু। এক অজানা ভয় কাজ করছে। অভিষেক কালোকে কানে কানে যা যা বলল তাতে আনিশাকে হারানোর ভয় হচ্ছে ওর। ফ্ল্যাশব্যাক। আহানকে আচমকা জড়িয়ে ধরে অভিষেক। একটা রহস্যময় হাসি দিয়ে আহানের কানে কানে বলে ওঠে, আনিশার সামনে আহান সাজা হচ্ছে তাই না? ভালো মানুষ সাজা হচ্ছে? তোর এই ভালো মানুষের মুখোশ আমি খুলব আয়াস। চাইলে বলতে পারি আনিশাকে যে তুই আয়াস। তবে বলবো না। একদম ঠিক সময়ে ঠিক জায়গায় আনিশা জেগে যাবে তুই কে। আজকে শুধু ট্রেলার দেখালাম। আনিশার মনে এতক্ষণে নিশ্চয় সন্দেহ ঢুকেছে। আর সন্দেহকে বিশ্বাসে পরিণত করাবো আমি। আর তখন আনিশার কোনো অপশনই থাকবে না আমার কাছে আসা ছাড়া।
আনিশা আমার কাছেই আসবে। আহান দাঁতে দাঁত চেপে বলল। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। আনিশা আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। আজ আনিশা সামনে আছে বলে বেঁচে গেলি। আনিশাকে নিজের করার স্বপ্ন ভুলেও দেখিস না। বর্তমান ড্রয়িং রুমে এসে দেখি আহান নিউজপেপারে পড়ছেন। আমি একটা ভেঙচি কেটে আহানকে বললাম, ইংলিশ নিউজপেপারে কি পড়েন বলুন তো? আমি তো কিছুই বুঝি না। আহান মাথা নাড়িয়ে আমার দিকে তাকালেন। তারপর মলিন হেসে বললেন, ভালো করে পড়, বুঝতে পারবে। আমি গুটি গুটি পায়ে উনার সামনে এসে দাঁড়ালাম। তারপর গালে হাত দিয়ে বললাম, আচ্ছা, একটা কথা ছিল। কথাটা জানতে বড়ই ইচ্ছুক আমি। সেটা হচ্ছে, আপনার যে হবু বউ আছে সে যদি জানে আপনার বাড়িতে একটা মেয়ে, আমি ভাড়া নিয়ে বাড়িতে উঠেছি আর আপনার সাথেই উঠাবসা করছি, তাহলে আপনার হবু বউ রাগ করবে না? আহান নিউজপেপার রেখে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে বললেন, অবশ্যই না। সে হিংসুটে নয়। আমি গড়গড় করে বললাম, কিন্তু আমি আমার হবু বরের পাশে কাউকে একদমই দেখতে পারব না। বড্ড হিংসুটে আমি এই ক্ষেত্রে। আমার বরের দিকে তাকাবে কেউ আর আমি সেটা মোটেই সহ্য করব না আমি। তাই আমি মাথা নাড়িয়ে জবাব দিতে যাব, তার আগেই অন্য এক মেয়েলি কণ্ঠে আমি আর আহান কৌতূহল চোখে দরজার দিকে তাকালাম। দরজায় একজন অতি সুন্দরী আর স্মার্ট মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে বেশ মডার্ন ড্রেস। আহান মেয়েটিকে দেখে দাঁড়িয়ে গেলেন আর হতবাক হয়ে বললেন, আহানিতা। আহানের মুখে আহানিতা নামটি শুনে আমি বুঝলাম আহান মেয়েটাকে চেনে। মেয়েটা হেঁটে ড্রয়িং রুমে ঢুকল। আমি একটু সরে গেলাম। আমার কেমন জানি পরপর মনে হচ্ছে ওদের দেখে এই মুহূর্তে। আহানিতা মেয়েটি আহানের কাছে এসে দাঁড়িয়ে চিকন সুরে বলল, ইয়েস মি। আহানিতা, তুমি যে আমায় চিনতে পেরেছ জেনে বেশ হ্যাপি হলাম। বাট আহান, তুমি এটা মোটেও ঠিক করনি। তুমি না ফুফিফুফার বাড়ি গেছো আর না আমার সাথে দেখা করতে এসেছ। আমি কিন্তু বেশ কষ্ট পেয়েছি। আহান এক হাত দূরে সরে এলো আহানিতার কাছ থেকে। উনার চোখমুখে অন্যরকম একটা অস্বস্তি দেখতে পাচ্ছি আমি। আর আহানিতা নামক মেয়েটির কর্মকাণ্ড আমার মোটেও ভালো লাগছে না। আসার পর পরই আহানের গা ঘেঁষে কিভাবে দাঁড়িয়েছে। আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম। যাকে বলে দেখেও না দেখার ভান করা। তবুও অবাধ্য চোখজোড়া আওর চোখে দেখল ওদের দিকে। আহান কপালে থাকা ঘাম বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে গম্ভীর গলায় বললেন, আহানিতা, তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমায় এখানে? আমার বাবা? অবশ্যই না। কেউ বললে তবে আমি আমার উডবির সাথে দেখা করতে আসব নাকি? আমি যখন ইচ্ছে তোমার সাথে দেখা করতে আসব। বাই দ্য ওয়ে, তুমি আগের থেকে অনেক হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং হয়েছ জানো কি? জাস্ট ইচ্ছে তো করছে। কথাটা বলে থেমে গেল আহানিতা মেয়েটি। হঠাৎই সে আহানের গলা জড়িয়ে ধরে উঁচু হল। আহান যেন বিষয়টাতে মোটেও প্রস্তুত ছিলেন না। কেমন জানি ভরকে গেলেন উনি। তারপর আমার দিকে একবার অসহায় চোখে তাকালেন আর আহানিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ঠাই সেখানলো পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইলাম। আহানিতার বলা কথার মাঝে উঠবি কথাটা আমার মনে সূচ ফুটে যাওয়ার যন্ত্রণা সৃষ্টি করল। চোখে অযথায় পানি টলটল করতে লাগল। আহান আমার দিকে তাকিয়ে আছেন। নিজের চোখমুখ শক্ত করে নিলাম আমি। আহানিতা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল। এক নজর আমাকে পা থেকে মাথা পর্যন্ত যেন স্ক্যান করে নিল সে। তৎক্ষণাৎ আহানের দিকে তাকিয়ে এক অভিমানী গলায় বলল, আহান, এই তাহলে সেই আনিশা?
আমার দিকে ইশারা করে, লাইক সিরিয়াসলি? ওর মধ্যে কি আছে যা আমার মাঝে নেই? তুমি ওর জন্য আমেরিকা এসেছ। ও তো আমার মতো এত সুন্দরীও না। তাও কেন এর জন্য আমায় ইগনোর করছো? আহানিতার কথাগুলো যেমন একদিকে প্রচণ্ড অপমানিত বোধ করলাম, আরেকদিকে হতবাক হয়ে গেলাম। আমার জন্য আহান আমেরিকা এসেছে মানে? আমার জন্য উনি আহানিতাকে ইগনোর করছেন? এসব কথার মানে বুঝতে কিছুক্ষণ সময় লাগল। হুট করে মন বলল, আহান কি তবে আমায়? ব্যাপারটা মনে আসতেই মাথা নাড়িয়ে উৎসুক দৃষ্টিতে আহানের দিকে তাকালাম। আহানের মুখে অস্থিরতা আর নার্ভাস ভাব স্পষ্ট ফুটে উঠেছে। উনি আহানিতার থেকে নিজেকে ছাড়িয়ে আমার উদ্দেশ্যে নীরস গলায় বললেন, আনিশা, তুমি একটু তোমার রুমে যাবে প্লিজ? আমি আহানিতার সাথে পার্সোনালি কথা আছে। এই মুহূর্তে আহানের কথাগুলো শুনে মনে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আহানের কলার ধরে বলার ইচ্ছে হল, কেন রে? কি এমন কথা যেটা আমার সামনে বলা যায় না? কথাগুলো মুখ দিয়ে আর বলতে পারলাম না আমি। বাঁকা চোখে আহানিতার দিকে তাকালাম। পরক্ষণেই মুখটা মলিন হয়ে এলো আমার। সত্যিই তো আমি তো আহানিতার মতো এত ফর্সা সুন্দরী না। আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। আর না আমি ওর মতো আধুনিক এবং স্মার্ট। আধুনিক আর ছোট ছোট পোশাক পরতে পছন্দ করি না আমি। এতে নিজের কাছে নিজেকেই ছোট লাগে আমার। আহানিতা যা বলেছে তা হয়তো অক্ষরে অক্ষরে ঠিক। তবুও কোথাও একটা প্রচণ্ডভাবে কষ্ট অনুভব করছি আমি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পায়ের ধাপ ফেলে নিজের রুমে চলে এসে দরজা লাগিয়ে দিলাম ঠাস করে। তারপর ঘড়ির দিকে তাকালাম। 8টা বাজছে। রেডি হতে হবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। দেরি না করে ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকালাম আমি। কান্নাগুলো দাঁতে দাঁত চেপে সামলিয়ে নিলাম। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিতেই কান্নাগুলো যেন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেল। বেসিনে পানি ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। কেন এসেছ এখানে? কার পারমিশনে আমার বাড়িতে ঢুকেছ? আর আমার সামনে আমার আনিশাকে ছোট করার সাহস কোথায় থেকে পেলে তুমি? আনসার মি। কথাগুলো চিৎকার দিয়ে বলে উঠল আয়াস। আহানিতা আয়াসের দিকে এগিয়ে আসতে চাইলে আয়াস মাথা নাড়িয়ে তার দিকে আসতে বারণ করে। লিসেন, তখন আনিশা আমার সামনে ছিল তাই কিছু বলিনি তোমায়। এখন আনিশা নেই এখানে, তাই কথায় কথায় আমার গায়ে এসে পড়বে না। আয়াস আহানিতার কথা অমান্য করে ওর কাছে এসে গালে হাত দিয়ে পাগলের মতো বলতে শুরু করে, এভাবে বলো না প্লিজ আহান। আমি তোমায় ছোট থেকে ভালোবাসি। ছোটবেলায় তোমার নামের সাথে মিল রেখে আমার নাম দেওয়া হয়, কারণ সবাই জানত তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। যখন থেকে শুনেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক হবে, ঠিক তখন থেকে তোমায় বিয়ে করে তোমার সাথে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন বুনেছি আমি। এখন ওই এক ননসেন্স মেয়ের জন্য আমাকে রিফিউজ করতে পারো না তুমি? কি এমন যোগ্যতা আছে ওই মেয়ের মাঝে যা আমার মধ্যে নেই? কথাটা বলার সাথে সাথে আহানিতার গালে ঠাস করে চড় মারল আয়াস। খেপা ষাঁড়ের ন্যায় ফোঁসফোঁস করতে করতে আহানিতার গলায় হাত দিয়ে চেপে ধরল সে। একটা কথা কান খুলে শুনে রাখো আহানিতা, তোকে বিয়ে করা তো দূর, তুই তো আমার সাথে এক নাইট কাটানোরও যোগ্য নস। আগে যখন আমার মেয়ের নেশা ছিল তখন আমি তোর মতো ছেছড়া মেয়েদেরকেও নিজের নেশা বানাতাম না। আমার নিশাপাখিকে যদি আমার সামনে একটু ছোট করিস, তোর জ্যান্ত লাশ পুঁতে ফেলতে 2 মিনিটও সময় লাগবে না আমার। তোর ভাইয়ের সাথে তোর লাশ ফেলে দেব। আর কি জানি বললি? আনিশার মাঝে কি আছে যা তোর মাঝে নেই? তাহলে শোন, আনিশার মনে একটা ভালোবাসা আছে, ওর মুখে এক মায়া আছে যা আমার কাছে সবচেয়ে বড় নেশাদ্রব্য মনে হয়।
আর চিরকাল ওই নেশাতেই মেতে থাকতে চাই আমি। এর মাঝে তুই আর তোর ভাই ঘুণাক্ষরেও আসার চেষ্টা করবি না। এই বলে আহানিতার গলা ছেড়ে দেয় আয়াস। আহানিতা যেন নিজের জীবন ফিরে পায়। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে থাকে সে। তারপর সোজা হয়ে দাঁড়ায় সে। আয়াসের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, তুমি আয়াস রায়হান আহান হলে আমিও আহানিতা আবরার। আনিশা তো তোমায় ভালোই বাসে না, আর বাসবেও না। তোমার মতো সাইকোকে আমি ছাড়া কেউ পাত্তা দেবে না, কেউ না। আয়াস ভয়ানক হাসি দিয়ে আহানিতার চুলের মুঠি চেপে ধরে। তারপর ধীর গলায় বলে, সে ভালোবাসে আমাকে। অলরেডি ভালোবেসে ফেলেছে আনিশা তার সাইকো লাভারকে। আর খুব তাড়াতাড়ি আনিশা আর আয়াস এক হতে চলেছে। তুই শুধু দেখতে থাক। নিজেকে এপাশ ওপাশ দেখে আয়নায় নিজের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালাম আমি। সব ঠিকঠাক আছে, শুধু মুখটা শুকনো লাগছে। নিজের সারা মুখে হাত নাড়িয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, আহানিতা কি চলে গেছে, নাকি এখনো দুজনে পার্সোনাল কথা বলতে বিজি? ওরা কি এখনো ড্রয়িং রুমে আছে? কথাগুলো ভাবতে ভাবতে ড্রয়িং রুমে পা রাখলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশ থেকে সামনে তাকাতেই পাজোড়া নিজে থেকে থেমে গেল। আহান আর আহানিতা দুজনে দুজনের খুব কাছে দাঁড়িয়ে আছে। যদিও আহানিতাকে আমি দেখতে পাচ্ছি না, তবে উপলব্ধি করতে পারছি ওরা কি করছে। চোখমুখ রাগে কষ্টে লাল হয়ে এলো আমার। এক অজানা অভিমান যেন ফেটে বেরিয়ে এলো। কান্নাগুলো গলার মাঝে দলা পাকাতে ব্যস্ত হয়ে পড়েছে। একটা জোরেসোরে গলা খাকারি দিতেই যেন চমকে উঠল ওরা দুজন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কান থেকে যেন গরম ধোঁয়া বেরুচ্ছে। শক্ত গলায় বললাম, সরি। আমি জানতাম না যে আপনাদের প্রাইভেট টাইমে আমি থার্ড পারসন হয়ে এন্ট্রি নেব। আসলে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। এরপর থেকে প্রাইভেট টাইম স্পেন্ড করতে হলে নিজের রুমে দরজা লাগিয়ে করবেন। কথাগুলো বলে আর এক সেকেন্ডও দাঁড়ালাম না আমি। বিদ্যুতের এক অদ্ভুত গতিতে হনহন করে বেরিয়ে এলাম বাইরে। আয়াস হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নড়াচড়া নেই তার। আহানিতাও বাড়ি থেকে বেরিয়ে গেছে। একটু আগে আনিশার কথাগুলো ব্যাখ্যা করতে ব্যস্ত আয়াস। আসলে আনিশা ওকে কি মিন করতে চাইছিল? সে তো আহানিতার চুলের মুঠি ধরে ওকে ওয়ার্নিং দিচ্ছিল মাত্র। তবে কি তার মায়াবিনী তাকে ভুল বুঝে বসল? না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। পায়ের গতি বাড়িয়ে আনিশার পিছু ছুটল আয়াস। বাইরে মেইন রোডে এসে আশেপাশে তাকালো সে। আনিশার কোনো চিহ্নমাত্র না দেখতে পেয়ে চোখ মুখে এক কষ্টের ছায়া পড়ল। হতাশ মুখ নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল সে। ইউনিভার্সিটিতে ঢুকতেই একজন বলে গেল অভিষেক স্যার নাকি তার কেবিনে আমাকে ডেকেছে। ক্লাসে গিয়ে ব্যাগ রেখে ধপ করে বসে পড়লাম। ভ্রু কুঁচকে ভাবতে লাগলাম, হঠাৎ অভিষেক আমাকে ওর কেবিনে কেন ডাকল? কি এমন দরকারি কাজ পড়ল? আমার কি যাওয়ার উচিত? তারিন এখনো আসেনি। শুধু তারিন কেন, পুরো ক্লাসই প্রায় ফাঁকা। কারণ আজ তাড়াতাড়ি এসেছি আমি। আহান আর আহানিতা দুই নামটি তো মাথা থেকে ঝেড়ে ফেলতেই পারছি না, তার ওপর অভিষেক। বিরক্তির শ্বাস ফেলে সিট থেকে উঠে হেলেদুলে অভিষেকের কেবিনের দিকে এগুতে থাকলাম। অভিষেকের কেবিনের সামনে দাঁড়িয়ে এক রাশ সাহস নিয়ে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে অভিষেক জোরেসোরে বলে উঠল, কাম ইন। দরজা ঠেলে ভিতরে ঢুকলাম আমি। সামনে অভিষেক চেয়ার উল্টো করে বসে আছেন। গুটি গুটি পায়ে আশেপাশে তাকাতে তাকাতে হাঁটতে থাকলাম আমি। উনার টেবিলে হাত রেখে শান্ত ভঙ্গিতে প্রশ্ন করলাম,
স্যার আমায় ডেকেছিলেন কেন জানতে পারি? অভিষেক চেয়ার ঘুরিয়ে আরাম করে চেয়ারে ঠেস দিয়ে বসল। হাতজোড়া টেবিলে রেখে বলল, হোয়াই নট? কারণ বলার জন্যই তো তোমায় ডেকেছি আনিশা। জি বলুন। অভিষেক উঠে দাঁড়ালেন। হাতজোড়া পেছনে দিয়ে টেবিল ঘেঁষে আমার দিকে এলেন। বাঁকা চোখে তাকিয়ে বললেন, তারিন তোমার খুব ভালো ফ্রেন্ড। এম আই রাইট? জি। আমার কথায় এক গাল হাসলেন অভিষেক। তারপর আমার চারপাশে ঘুরতে থাকলেন উনি। আচ্ছা ইমাজিন তারিন সুইসাইড করে বসল হঠাৎ করেই, বা ও হুট করেই কিডন্যাপড হয়ে গেল, পরে তার লাশ খুঁজে পাওয়া গেল, তখন তোমার রিয়েকশনটা কি হবে? অভিষেকের এমন ভয়ানক কথা শুনে লোম শিউরে উঠল আমার। মনে ভয়ের দানা বেঁধে যেতে থাকল। অস্থির গলায় বললাম, না, এটা হবে না। কেন হবে তারিনের সাথে এসব? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি অভিষেক? কুল আনিশা, কুল। তোমাকে প্রথমেই বলেছিলাম আমাদের রিলেশন আগের মতো করতে, কিন্তু তুমি সেটা করলে না। তার জন্য তারিনকেই বাঁচতে হলো আমার। তোমার কাছে দুটো অপশন আছে। এক, আমার কাছে ফিরে এসো, বিয়ে করে নাও আমাকে, পরে না হয় তারিনকে কিছু একটা বলে সান্ত্বনা দিতে পারবো আমরা। আর দুই, তারিনের এমন অবস্থা করব কল্পনাও করতে পারবে না। তারিন তো বেশ সুন্দর মেয়ে। আমার আমেরিকান অনেক ফ্রেন্ড আছে জানো তো, তারা সব সময় মেয়ে নিয়ে এনজয় করতে পছন্দ করে। যদি ওরা এমন তারিনের সাথেও এনজয় করে তো? অভিষেকের কথাগুলো শুনে ঘৃণায় মন বিষিয়ে গেল আমার। ইচ্ছে করছে সামনে থাকা লোকটাকে জাস্ট মেরে ফেলতে। মুহূর্তের মাঝেই নিজের সর্বশক্তি দিয়ে অভিষেকের বাম গালে ঠাটিয়ে চড় মেরে বসলাম। অভিষেক গালে হাত দিয়ে চোখ তুলে তাকাতেই ঘৃণা মিশ্রিত গলায় বললাম, এই অভিষেককে আমি চিনি না। ভাবতেও ঘৃণায় মনটা ভরে যাচ্ছে। আপনার মতো একজন লোককে আমার পরিবার বিয়ের জন্য দেখেছিল। আজ আমি তারিনকে সব বলবো, আপনার ব্যাপারে সব বলে দেব ওকে। এই বলে পা চালিয়ে জোরকদমে হাঁটতে লাগলাম আমি। পেছনে অভিষেকের গলা শুনতে পেলাম, তারিন ওর অভিষেকের বিরুদ্ধে কোনো কথা বিশ্বাস করতে পারবে না। মাঝখান থেকে তুমি দোষী হবে। ভেবে দেখো আনিশা, তোমার কাছে মাত্র একদিন সময় আছে। আমি ঘৃণিত লোকটির প্রত্যুত্তরে কোনো কথা বললাম না। পায়ের গতি আরও বাড়িয়ে উনার কেবিন থেকে বেরিয়ে এলাম। একা একা হাঁটছি, বিভিন্ন চিন্তায় মগ্ন আমি। অভিষেক তো ঠিকই বলেছে, তারিন ভালোবাসে অভিষেককে। ও কখনোই অভিষেকের বিরুদ্ধে কথাগুলো সহ্য করতে পারবে না। উল্টে আমিই হয়তো দোষী হয়ে যাব ওর কাছে। আমার কি করা উচিত এখন? মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সারাদিনটা কেমন জানি এলোমেলো কাটল আমার। ক্লাস শেষে তারিনকে ছেড়ে একা একা বেরিয়ে এলাম বাইরে। হঠাৎই ফোনের মেসেজ টোন বেজে উঠল। ফোন হাতেই ছিল বিধায় সেটা উঁচু করে দেখলাম অভিষেকের মেসেজ। কৌতূহলবশত মেসেজ ওপেন করলাম। উনি লিখেছেন, ইউ হ্যাভ ওনলি 24 আওয়ার্স মাইন্ডেড। ফোনটা রাগের মাথায় ছুঁড়ে ফেলতেও ফেললাম না। চুলগুলো রাগে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কোনোরকমে রাগ কন্ট্রোল করে ক্যাবে করে বাড়ি ফিরলাম। সন্ধ্যা পেরিয়ে রাত। টেবিলে খোলা বইয়ের পাতা উড়াউড়ি করতে ব্যস্ত। আমি বেডে বসে বইয়ের উড়াউড়ি খেলা দেখছি। টেবিলের পাশে থাকা জানালা দিয়ে ঠান্ডা বাতাস গা ছুঁয়ে দিচ্ছে। একমনে বইয়ের দিকে তাকিয়ে রয়েছি আমি। হঠাৎ রুমের দরজায় টোকা পড়ে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দরজার সাথে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে থাকা আহানকে দেখে আবার সোজা হয়ে বইয়ের উড়াউড়ির দেখতে ব্যস্ত হয়ে পড়ি।
আহান দরজা ছেড়ে আস্তে আস্তে এগিয়ে এলেন আমার দিকে। আমি তবুও সেভাবে বসে আছি। আমার পাশে বসে পড়লেন উনি। আমি উনার দিকে তাকালাম না। আহান গম্ভীর সুরে বলে উঠলেন, কি হয়েছে? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আমি তাও কিছু বললাম না। মনে যেন একটা অভিমানের পাহাড় তৈরি হয়ে গেছে। তাই মোটেও লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। উনার উত্তর না পেয়ে আবারও দ্বিগুণ গম্ভীর সুরে বললেন, কি হলো, শুনতে পাচ্ছ নাকি বলছি? আমি এখনো চুপ, যেন মনোব্রত পালন করছি। হুট করে আমার সামনে এসে আমার দুটো হাত ধরে বিছানায় ফেলে দিল আহান। ব্যাপারটায় আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। উঠতে নিলে আমার দুই হাত চেপে আমার উপর হেলে পড়েন উনি। ধমক দিয়ে বলেন, এই মেয়ে, কি সমস্যা তোমার? আমার সাথে কথা বলছো না কেন? তুমি কথা না বললে আমার রাগ হয়। কেন পোড়াচ্ছ এভাবে? হ্যাঁ, আমি কড়া গলায় জবাব দিলাম। আমার আবার কি সমস্যা হবে অদ্ভুত? আমি কথা না বললে আপনার কি? আমার অনেক কিছু। দেখো, সকালে তুমি যা দেখছো ভুল দেখেছ। আসলে তুমি যা ভাবছ তা নয়। ভুল ভাবছ তুমি আমায়। আমি ভুল ভাবি আর ঠিক ভাবি, তাতে কি যায় আসে আপনার? আমার ভাবনা নিয়ে এত টেনশন না করলেও চলবে। পরের বার থেকে হবু বউকে কিস করতে হলে ঘরের দরজা বন্ধ করে করবেন। আমার কথা শুনে আহানের গম্ভীর মুখে হাসি ফুটল। আমি ভ্রু কুঁচকে তাকালাম। উনি সোজা হয়ে উঠে দাঁড়িয়ে ঝটপট করে দরজার কাছে গিয়ে দরজার লক লাগিয়ে দিলেন। আমি হুড়মুড় করে উঠে দাঁড়ালাম। আহান আমার দিকে এগিয়ে আসতে থাকলেন। আমি একটা শুকনো ঢক গিলে বললাম, কি হলো, দরজা বন্ধ করলেন কেন? আহান হাত নাড়িয়ে বললেন, কেন মানে? তুমিই তো একটু আগে বললে দরজা লাগিয়ে কিস করতে। আমি দুই পা পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বললাম, আমি তো আপনার হবু বউয়ের কথা বললাম। আমার কাছে এসে কোমর চেপে ধরলেন উনি। তারপর মুখ এগিয়ে নিয়ে এসে বললেন, তাতে কি? তাতে কি মানে? ছাড়ুন, দেখুন, এটা মোটেও ঠিক না। আমার কথা পাত্তা দিলেন না আহান। আমাকে কাছে টেনে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে আসতে লাগলেন। আমি সরতে গিয়েও সরতে পারলাম না। উনি বেশ শক্ত করে কোমর চেপে ধরেছেন। নড়তে অবধি পারছি না। উনার আর আমার ঠোঁট ছুঁই ছুঁই। চোখ বন্ধ করলাম। নিজের ঠোঁটে হালকা ছোঁয়া পেতেই দরজায় কেউ টোকা দিল। সাথে সাথে আমি চোখ খুললাম আর আহান দ্রুত আমাকে ছেড়ে দিলেন। আমি দূরে গিয়ে দাঁড়ালাম। আহান কপালের চুল হাত দিয়ে ওপরে উঠাতে উঠাতে দরজার কাছে গিয়ে লক খুলে দিলেন। আমি বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার কাছে তাকালাম। একজন সার্ভেন্টকে দেখে স্বস্তির হাসি দিলাম আমি। এই মুহূর্তে উনাকে থ্যাংক ইউ জানাতে ইচ্ছে করছে। তবুও নিজেকে দমিয়ে দাঁড়িয়ে থাকলাম। আহান বিরক্তির কণ্ঠে বললেন, কি হয়েছে? আসার টাইম পান না? ভিলেন টাইপ এন্ট্রি নেন কেন? সার্ভেন্ট থতমত খেয়ে বললেন, ডিনারে কি কি খাবার বানাবো স্যার? আহান ঠোঁট উল্টিয়ে হতাশ হয়ে তাকালেন। চলবে।